89 অ্যাফোরিজমে মহাত্মা হানিম্যান আমাদের আরও বিস্তারিতভাবে কেস টেকিংয়ের ব্যাপারটি তুলে ধরছেন। এই সূত্রে মহাত্মা হানিম্যান বলছেন যে যে সমস্ত রোগের ব্যাপারে ভান করা হয় সদ্যকৃত রোগ, অর্থাৎ রোগী নিজে কোনো কারণে অনেক পিকুলিয়ার সিচুয়েশন, পিকুলিয়ার রোগ আছে যেখানে রোগী রোগের ব্যাপারে ভান করে, সেগুলোতে তার অনুভূতি, তার বর্ণনার বিশ্বাসযোগ্যতা আসলে থাকে না। তো এই সদ্যকৃত রোগগুলো ছাড়া সমস্তগুলোর ব্যাপারে মূলত রোগীর কথার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। কাজেই রোগী যখন এই সমস্ত বর্ণনা, তার নিজের প্রদত্ত বর্ণনা, বিস্তৃত বর্ণনা এবং আমাদের জিজ্ঞাসাগুলোর উত্তর যখন প্রদান করেন, চিকিৎসকদের জিজ্ঞাসার উত্তর প্রদান করেন, প্রয়োজনীয় তথ্য প্রদান করেছেন এবং রোগের একটি মোটামুটি নিখুঁত চিত্র প্রদান করেছেন, চিকিৎসককে তখন নিজের ইচ্ছায় বা প্রয়োজনের খাতিরে আরও অধিকতর সূক্ষ্ম, অধিকতর গভীর বৈশিষ্ট্যসূচক প্রশ্নাদি জিজ্ঞাসা করতে হয়। বিশেষ করে তিনি যদি মনে করেন যে তার যা প্রয়োজন এর সমস্ত তথ্য তিনি পাননি। অর্থাৎ আগে 2 দফা প্রশ্নের পরেও আরেক দফা প্রশ্নের প্রয়োজন আছে। আমরা যারা সংক্ষিপ্ত কেস টেকিং করি, নোটবুকে কেস টেকিং করি, সাংকেতিক চিহ্ন দিয়ে কেস টেকিং করি, তাদেরকে এই অ্যাফোরিজমগুলো আমি আরেকবার মনোযোগ দিতে বলবো। কারণ হচ্ছে অনেকেই বলতে পারেন যে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার দরুন আপনি অল্পতেই বুঝতে পারেন যে রোগীর কেস কোন দিকে যাচ্ছে। এটা আসলে এক ধরনের বায়াসড মানসিকতা বলে আমি মনে করি। কারণ হচ্ছে আপনার যতই অভিজ্ঞতা থাকুক, আমাদের বর্তমান সময়ে আমরা জানি সবগুলো অলমোস্ট সব মানুষই মিক্স মায়াজমেটিক কেসের, বিভিন্ন ধরনের মায়াজম তার শরীরে কাজ করে। আজকে আপনি সাংকেতিক চিহ্ন দিয়ে রাখবেন, কালকে কিভাবে বুঝতে পারবেন যে এই রোগীর কোন নসরটা লাগতে পারে, কিংবা এই কেসে কোন মায়াজমেটিক গ্রুপ অফ মেডিসিনের প্রয়োজন পড়বে, কিংবা তার শরীরে মায়াজমগুলো কোন সিকোয়েন্সে অতীতে ছিল, বংশ থেকে কিভাবে পেয়েছেন, তার শরীরে কিভাবে মায়াজমের ইভ্যালুয়েশন ঘটেছে, মিক্সার হয়েছে, কিভাবে বুঝতে পারবেন যদি কেসের মধ্যে বিস্তারিত তথ্য না থাকে। ভবিষ্যতে তো আপনাকে আরোগ্য করতে এই জটগুলোই ক্রমান্বয়ে খুলতে হবে। কাজেই যত বেশি তথ্য, প্রাসঙ্গিক তথ্য আপনার কেসে বিস্তৃত বর্ণনা থাকবে, আপনি রোগীকে আরোগ্য করার ভবিষ্যৎ সম্ভাবনা আপনার তত বৃদ্ধি পাবে। এই কথাটি শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবেন। আপনারা আজকে প্রকৃত ধারার হোমিওপ্যাথ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাজেই মহাত্মা হানিম্যানের কোনো একটা কথাকে অবহেলা করার স্কোপ নেই আপনার মধ্যে। ওনার যে জ্ঞান ছিল, যে বিশাল জ্ঞানের অধিকারী উনি ছিলেন, ওনার ট্রিটমেন্ট ওনার সময়েরও 2500 বছর আগে থেকে সমস্ত চিকিৎসা শাস্ত্র ওনার নখদর্পণে ছিল। সেখানে 291টা সূত্র শুধু তার জ্ঞানের প্রতিনিধিত্ব করে, তার সম্পূর্ণ জ্ঞানের ওজনটা বহন করে। আপনি যদি এই পন্থাটা অবলম্বন করেন তাহলেই হয়তো তার প্রকৃত অনুসারী হয়ে তার জ্ঞানের অংশীদার হতে পারবেন। তার যে বিশাল জ্ঞান ছিল, তার সম্মুখে অর্গাননের মাত্র 291টা সূত্র শুধু দরজার মতো। সেই দরজাটুকুই আপনাকে ভালো মতোই পাড়ি দিতে হবে যদি মহাত্মা হানিম্যানের জগতে গিয়ে প্রবেশ করতে চান। এর ফুটনোটে তিনি বিস্তারিত আবারও প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছেন যে আপনি কি প্রশ্নগুলো করবেন, কিভাবে করবেন, আপনি কতবার পায়খানা করেন, পায়খানা করার সময় কোনো রকমের ব্যথা বেদনা হয় কি না, আপনার ব্যথা হলে তার ক্যারেক্টার কি, সেটা ঠিক কোন জায়গায়, রোগী যদি বমি করে তাহলে কি বমি করে, মুখে কোনো খারাপ স্বাদ থাকলে সেটা কীরকম স্বাদ, পচা স্বাদ, তেতো স্বাদ, টক স্বাদ বা অন্য কীরকম। অর্থাৎ খেয়াল করে দেখুন, তিনি কিন্তু একটা জিনিস, দুটো জিনিস বললেন না যে পচা স্বাদ না তেতো স্বাদ, আরও খাবার এবং আর কী রকম, খাবারের আগে বা পরে বা খাওয়ার কোন সময় কেমন লাগে, দিনে কোন সময়টাতে খারাপ লাগে, উদ্গার উঠলে কি উঠে, এরকম আরও বহুগুলো প্রশ্ন তিনি এর ফুটনোটে করছেন। আপনাদের এই সবগুলো পড়ে নিতে হবে শুধু চর্চা করার জন্য। এই প্রশ্নের ধরনগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। আপনি অনেকগুলো প্রশ্ন করার পর, অনেকগুলো প্রশ্নের প্র্যাকটিস করার পর কিন্তু একটা সময় আসবে যখন সঠিক পন্থা ছাড়া আপনার প্রশ্ন বেরোবেই না। আপনি ট্রেন্ড, প্রশিক্ষিত হবেন তখন। আপনি যে কোনোভাবেই প্রশ্ন করেন, দেখবেন ওই কয়েকটা প্রশ্নের ধরনগুলো, লিডিং কোশ্চেন, ওয়ার্পিং কোশ্চেন, এগুলো অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। ক্লোজ কোশ্চেন এগুলো আর আপনি এমনিতেও আনতে পারবেন না। সেই সাথে ফুটনোটে মহাত্মা হানিম্যান মেয়েদের মিনস্ট্রেশন এবং অন্যান্য স্রাবগুলোর ধরন সম্বন্ধেও বিশেষভাবে উল্লেখ করেছেন, এগুলো কিভাবে নোট করতে হবে, লিপিবদ্ধ করতে হবে বলে। এই লিপিবদ্ধকরণ এবং এই প্রশ্নের
ধরনগুলো প্র্যাকটিস করার উপায় কিন্তু মহাত্মা হানিম্যান অর্গাননের এই ফুটনোটটাতে দিয়ে রেখেছেন। আপনাদেরকে তা অর্গানন থেকেই প্র্যাকটিস করে নিতে হবে। কেস টেকিংকে যদি আপনারা হালকাভাবে নেন, সমগ্র জীবনে ব্যর্থতা ছাড়া এবং শুধু গুটি কয়েক রোগকে, বলতে গেলে অ্যাকিউট এবং সাব অ্যাকিউটকে নির্মূল করা ছাড়া আপনাদের কোনো পন্থা থাকবে না। আমি বলি, অনেক নতুন চিকিৎসক শিক্ষার্থী দুই একটা প্রেসক্রিপশন করে হয়তো অনেক আনন্দিত, কারণ আপনার রোগী কেস টেকিং টেকিং কিচ্ছু লাগেনি। আপনি হয়তো বলবেন, আরে আমি শুধু শুনেছি, ওষুধ দিয়েছি আর ভালো হয়ে গিয়েছে। কাজেই এগুলো কি, এত কিছুর দরকার কি? আমি বলি, আপনি শুনেছেন ভালো হয়ে গিয়েছে, এখানে আসলে রোগী আদৌ ভালো হয়ে গিয়েছে কিনা প্রশ্নসাধ্য। হয়তো তা অ্যাকিউট ছিল, হয়তো অ্যাকিউটে আপনি একটা তীব্র লক্ষণের উপরে নির্ভর করে ওষুধ দিয়েছেন, সত্যিই ভালো হয়েছে, অথবা অ্যাকিউটের সময়সীমা পারি হয়ে গিয়েছে। তরুণ রোগ একটি নির্দিষ্ট সময় পরে এমনিতেই ভালো হয়ে যাবে, বিশেষ করে পিকে চলে যাওয়ার পর, সবচেয়ে খারাপ অবস্থার পরে ইমপ্রুভমেন্ট করা শুরু করে। তো কাজেই সবচেয়ে খারাপ অবস্থায় সে আপনার কাছে এসে বলেছে, আপনি যা খুশি দিয়ে দিয়েছেন, এবার রোগীর এমনিতেই ইমপ্রুভমেন্ট হচ্ছে। যেটা 24 ঘন্টায় ইমপ্রুভমেন্ট হতো, সেটা হয়তো 5 দিনে ভালো হয়েছে, কিন্তু ভালো তো হয়েছে আপনার ওষুধ খাওয়ার পরে, আপনি খুব আনন্দিত। কিংবা হয়তো আপনি ক্রনিক কেসের মধ্যে প্যালিয়েশন করে বসে আছেন, একটা সিমটমসের উপর ওষুধ দিয়ে একটি তীব্র সিমটমসকে প্যালিয়েট করে ফেলেছেন। এবার উপায়, আদৌ কি আপনি তাকে ভালো করতে পেরেছেন? দেখবেন প্রত্যেকটা নতুন চিকিৎসকের জীবনে এই ঘটনাটি ঘটে। আমার জীবনেও ঘটেছে যে শুরুতে আমি মনে করেছি যে আমি অনেক বেশ বড় কিছু একটা করে ফেলেছি, কিন্তু আদৌ তা নয়। পরবর্তী জীবনে যখন মানুষকে প্রকৃতভাবে আরোগ্যের জন্য এগোবেন, তখন দেখবেন যে সেগুলো কোনো কাজই নয়। সত্যিকারের কাজটি তো সামনে। মানুষকে আরোগ্য করতে হলে তার মায়াজমকে পর্যন্ত দূর করতে হয় বা স্তিমিত করে দিতে হয়। সেখানে একটা দুটো লক্ষণের উপর আপনার যে প্রেসক্রিপশনটি হবে, তা কখনোই নিখুঁত প্রেসক্রিপশন নয়, আরোগ্যকারী উপায় নয়। কাজেই মহাত্মা হানিম্যানের, আমাদের এই গুরু, আমাদের প্রতীকীদের প্রত্যেকটি কথাকে আপনাকে গুরুত্ব সহকারে ধারণা করে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রশ্ন করাটি হবে আপনার অভ্যাস, এমনভাবে নিজের মধ্যে শিক্ষাকে প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তী অ্যাফরিজমে মহাত্মা হানিম্যান বলছেন, when the physician has finished writing down these particulars, he then makes a note of what he himself observes in the patient and ascertains how much of that was peculiar to the patient in the healthy state. এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার মতো আছে। মহাত্মা হানিম্যান এখানে বলছেন যে এইসব পুঙ্খানুপুঙ্খ বর্ণনা যখন চিকিৎসক লিখে শেষ করবেন, এরপর তিনি নিজে রোগীতে কি লক্ষ্য করেছেন তা লিপিবদ্ধ করবেন, এবং এর মধ্যে কতগুলো সুস্থ অবস্থায় রোগীর নিজস্ব বৈশিষ্ট্য সূচক ছিল তা নিশ্চিত করবেন। প্রথম কথা হচ্ছে, এখানে রোগীর নিজস্ব বৈশিষ্ট্য সূচক, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ অবস্থায় রোগীর মধ্যে কি তার নিজের বৈশিষ্ট্য ছিল, আজকে অসুস্থ অবস্থায় কোনগুলোকে তিনি হারিয়েছেন, কিংবা কোনটি তার পরিবর্তিত অবস্থা। অ্যাকিউট ক্ষেত্রে এই পরিবর্তিত অবস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রনিক কেসের ক্ষেত্রে রোগীর নিজস্ব বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই রোগীর নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য সূচক লক্ষণ, বিশেষ করে রোগীর ব্যক্তিত্ব, আচরণ, এগুলো কিন্তু দুটি অবস্থায় আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে। মনে রাখতে হবে, অ্যাকিউটে রোগীর সেই বৈশিষ্ট্যগুলো সাময়িকভাবে পরিবর্তিত হতে পারে, যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আমাদের নিতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, একজন রোগীর হয়তো ঠান্ডা লেগেছে, তিনি খুব চুপচাপ হয়ে গেছেন। রোগীকে জিজ্ঞাসা করে জানা গেল তিনি আগে থেকেই চুপচাপই ছিলেন, সেক্ষেত্রে এটি তার লক্ষণীয় হবে কিনা সন্দেহ। কিন্তু যদি জানা যায় রোগী আগে খুব ছটফটে ছিলেন, তাহলে কিন্তু আমরা এই সময় ব্রায়োনিয়া জেলসিমিয়ামের কথা চিন্তাও করতে পারি, কারণ আমরা জানি যে এই অবস্থায় রোগী অনেক চুপচাপ হয়ে যান। আমরা শুনতে পেলাম যে রোগীর মন মেজাজের খুব ঘন ঘন পরিবর্তন হচ্ছে, জানতে পেলাম সেটা তার আগেও ছিল, সারা জীবনই ছিল। সেই ক্ষেত্রে আমরা হয়তো বর্তমান অ্যাকিউটের সাথে তার বৈশিষ্ট্যকে সম্পৃক্ত করতে পারবো না, কিন্তু যদি জানতে পারি যে তার আগে এটা ছিল না, তিনি রাগ করলে রাগই করতেন, কিংবা ঠান্ডা থাকলে শান্ত থাকলে শান্তই থাকতেন, কিন্তু এবার খুব ঘন ঘন পরিবর্তন হচ্ছে, তাহলে কিন্তু আমরা পালসে ঢিলার কথা ভাবতে পারি তার এই পরিবর্তিত মেজাজের জন্য। তো কাজে মহাত্মা হানিম্যানের এই কথাটি বিশেষ গুরুত্ব বহন করে। ক্রনিক রোগের ক্ষেত্রে আমরা যা দেখতে পাবো তা হচ্ছে রোগীর এই বৈশিষ্ট্যগুলোই, অর্থাৎ রোগী সুস্থ অবস্থায়
তার যে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো ছিল এগুলোই হচ্ছে রোগীর পরিচয়, লক্ষণগুলো রোগের পরিচয়। এই রোগী এবং রোগ এই দুটোর সম্পূর্ণ চেহারা যখন একজন ক্রনিক রোগীতে বুঝতে পারা যায়, তখন তার জন্য সত্যিকারের সুনির্দিষ্ট ঔষধটি প্রয়োগ করা সম্ভব হয়, রোগীর সত্যিকারের অ্যানামনেসিস কমপ্লিট হয় এই রোগের চেহারা এবং রোগীর চেহারা যখন আমরা বুঝতে পারি। কাজেই মহাত্মা হানিম্যানের এই অ্যাফোরিজমটি খুব সংক্ষেপে বলা হলেও একটি বড় শিক্ষা, একটি বড় পন্থার কিন্তু ইঙ্গিত করে যাচ্ছে। আমাদের এটি অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে মনে রাখতে হবে এর মধ্যে যে ফুটনোটটি মহাত্মা হানিম্যান আমাদের দিয়েছেন, সেই ফুটনোটটির কথাগুলো তিনি বলেছেন যে রোগী সাক্ষাতের সময় কি ধরনের আচরণ করেছিল, সে কি বিষণ্ণ ছিল, জবরুটে ছিল, খুব তাড়াহুড়াপ্রবণ ছিল, কান্নাপ্রবণ ছিল, তার কি খুব উদ্বেগ ছিল, হতাশ ছিল, বিষণ্ণ ছিল, খুব আশাবাদী ছিল, শান্ত ছিল। অর্থাৎ এই লক্ষণগুলো আমাদের খেয়াল করতে হবে। সেই সাথে আরও অনেকগুলো ব্যাপারে তিনি বলছেন, তার বোধশক্তি, তার ঘুম ঘুম ভাব ছিল কিনা, তিনি কি খুব কর্কশভাবে কথা বলেছে না নিম্ন স্বরে কথা বলেছে, নাকি অসংলগ্নভাবে কথা বলেছে, এই সমস্ত কিছুই মহাত্মা হানিম্যান পরের ফুটনোটে বিস্তৃতভাবে জিজ্ঞাসা করার উপদেশ দিচ্ছেন। আমাদের সেই প্রশ্নগুলোকেও মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রত্যেকটা প্রশ্নকে। মহাত্মা হানিম্যান কিন্তু অর্গ্যাননে যে প্রশ্নগুলো শিখিয়েছেন, সেই প্রশ্নগুলো যদি আয়ত্ত করা হয় তাহলে কিন্তু আপনার মধ্যে বলতে গেলে প্রায় পূর্ণতাই এসে যাবে। মহাত্মা হানিম্যান অর্গান মেডিসিনে ঠিক এই কাজটি করে রেখে গিয়েছেন। আমাদের মনোযোগের অভাবের কারণে আমরা পূর্ণতা লাভ করতে পারিনি। মনে রাখবেন, তিনি একজন মাস্টার, তিনি মানুষের বৈশিষ্ট্য জানতেন, মনোবৃত্তি জানতেন, সেই সাথে জানতেন শিক্ষার্থীদের মনোবৃত্তি। তিনি খুব ভালো মতো জেনে বুঝেই এই বিষয়গুলো উল্লেখ করেছেন। চিরজীবন তার অসংখ্য শিক্ষার্থী ছিল। মূলত তিনি এমন একটি পদ্ধতি দিয়ে গিয়েছেন যে পদ্ধতিটি আপনি আয়ত্ত করলে অন্য আর কি প্রশ্ন করতে হবে তা আপনার মধ্যে অটোমেটিক্যালি শিক্ষা গ্রহণ হয়ে যাবে। সেই সাথে আপনি ম্যাট্রিয়া মেডিকা পড়বেন, আপনি রেপার্টরিতে যাবেন, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, আপনার পন্থাটা পরিষ্কার হবে। মনে রাখবেন যে একটা পন্থা, একটা পথ আপনি বিভিন্ন চিহ্নকে অনুসরণ করে হেঁটে যেতে পারেন, আসতে পারেন, সন্দেহ নেই। কিন্তু পথে কিভাবে হাঁটতে হয় তার পুরো মানচিত্র যদি আপনি মাথায় ধারণ করতে পারেন, রাস্তায় কিভাবে হাঁটে, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, তাহলে পৃথিবীর যে কোনো রাস্তায়, সেটা যত নতুনই হোক, আপনি যেতে পারবেন। এই কারণেই ছোটবেলায় আমরা একটা নির্দিষ্ট পথকে চিনতে পারি, সমগ্র পৃথিবী ঘোরার দুঃসাহস করতে পারি না। কিন্তু বয়স হওয়ার পরে আমরা সমগ্র পৃথিবী, যেখানে আমি কোনোদিন যাইনি, সেখানেও যেতে পারি। ঠিক এই কথাটি আমি বলবো মহাত্মা হানিম্যানের এই সূত্রকে অনুধাবনের ব্যাপারে। আপনি যদি এই অল্প কয়টি সূত্রকে অনুধাবন করতে পারেন, তাহলে কিভাবে কেস টেকিং করতে হবে আপনি তার মাস্টার হতে পারবেন। যত রকমের কেসই থাকুক নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবেন। আমি বহুবার বলেছি, আমার যে বই আছে কেস টেকিং সংক্রান্ত, সেখানে বলেছি সমস্ত মানুষের কেস টেকিং একরকম নয়। এই কারণেই মহাত্মা হানিম্যান কোনো একটা ফরম্যাট এখানে উল্লেখ করেনি, আপনাকে এখানে পদ্ধতিটা শিখিয়েছে। রোগী অনুযায়ী আপনি আপনার ফরম্যাটটা ঠিক করে নেবেন। এই রোগীকে কী জানতে হবে আগে। একটা মানসিক রোগী, শুরুতে আপনি হয়তোবা রোগীর কনস্টিটিউশনাল সংবাদগুলো আগে নেন, কিন্তু তার বেলায় কি তা কি নেওয়া সম্ভব বা নেওয়া প্রয়োজনীয়, নাকি তার এই অ্যাকিউট ম্যানিয়ার বর্তমান কন্ডিশনগুলো নেওয়া প্রয়োজনীয়। এ কারণেই মহাত্মা হানিম্যান একদম 83 নাম্বার সূত্রে বলেছিলেন যে প্রাসঙ্গিক ব্যাপারগুলোকে প্রয়োগ করবেন।